নমস্কার, খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ফিরছে টিকটক। ৩৬টি চীনা অ্যাপের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত, দেখে নিন তালিকা। যাত্রী ভর্তি ট্যাক্সিতে ধাক্কা ডাম্পারের, গ্যাস কাটার দিয়ে দরজা কেটে উদ্ধার, সকলের অবস্থা সংকটজনক। ডিএর সবটাই ক্লিয়ার করব, আশ্বাস মমতার। সরকারি কর্মীরা খুশি হলে আমিও খুশি হব। তৃণমূলের দাপুটে নেতাকে পিষে দিল গাড়ি, খুলনা দুর্ঘটনা। সাংঘাতিক অভিযোগ পরিবার ও বিধায়কের। মহারাষ্ট্র এবং দিল্লির ধাঁচে বাংলাতেও ভুতুড়ে ভোটার ঢোকানোর ছক বিজেপির। এবার কি করবে মমতা জানুন। তলে তলে এই প্ল্যান। ভারতকে বড় সড় ঝটকা দেওয়ার প্রস্তুতি বাংলাদেশের। তিস্তা প্রকল্পে যুক্ত হচ্ছে চীন। বিপদ ঘনাচ্ছে ভারতের। পুঞ্চ সেক্টরে পাকিস্তানের গোলাবর্ষণ, ভারতীয় সেনার পাল্টা আক্রমণ। নতুন জঙ্গি প্রবেশের আশঙ্কা। ফের পারদ পতনের জোরালো পূর্বাভাস। ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়, জানতে খবরে নজর রাখুন। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। 2020 সালে 250-র বেশি চীনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত সরকার। গালওয়ান উপত্যকায় দুই দেশের সংঘর্ষের পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও ডেটা গোপন রাখার উদ্দেশ্যে 267টি চীনা অ্যাপকে নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। অভিযোগ উঠেছিল এই চীনা অ্যাপগুলির মাধ্যমে ভারত বিরোধী প্রচার, এমনকি হুমকিও দেওয়া হচ্ছে। কিন্তু 5 বছর পর 36টি চীনা অ্যাপের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত সরকার। যে অ্যাপগুলির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য জেন্ডার, ম্যাঙ্গো টিভি, ইউটিউব, টাওবাও, টানটান এর মতো ডেটিং অ্যাপ রয়েছে। জানা গেছে যে অ্যাপগুলির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সেগুলি সফলভাবে রিব্র্যান্ডিং করতে সমর্থ হয়েছে। জিটি রোড ধরে বালির দিকে যাচ্ছিল যাত্রী বোঝাই একটি হলুদ ট্যাক্সি। সেই সময় উল্টো দিক থেকে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সিটিকে ধাক্কা দেয়। দুমড়ে যায় ট্যাক্সিটি। বুধবার রাত 10:30 নাগাদ বালি থানার দেওয়ানগাজী এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। গ্যাস কাটার দিয়ে ট্যাক্সির দরজা কেটে উদ্ধার করা হয় চালক ও যাত্রীদের। আশঙ্কাজনক অবস্থায় 5 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তাদের মধ্যে 2 জনের অবস্থা খুবই সংকটজনক। সকলকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরেই ওই ডাম্পারের চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়। তিনি বলেন, মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করেছে। বাজেটে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। তবে যে পরিমাণ দিয়ে বাড়ানো হয়েছে তাতে মোটেও সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। আর বাজেটের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিলেন যে মহার্ঘ ভাতার সবটাই ক্লিয়ার করে দেবেন। বুধবার বাজেট পেশের পরে মুখ্যমন্ত্রী বলেন, আরো 4% দিয়ে দেওয়া হচ্ছে। পে কমিশনের অনুমোদন, পে কমিশনের টাকা সহ এই ডিটা দেওয়া হচ্ছে। অর্থাৎ অনেকটাই বেড়ে গেল। ভবিষ্যতে তারা আরো পাবেন যখন সময় হবে। আমরা টাইম টু টাইম আমরা সবটাই ক্লিয়ার করব। এরকম নয় যে একদিনেই সবটা হতে পারে, কারণ আমরা পে কমিশন করেছিলাম। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হননি রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা নির্ঝর কুন্ডু বলেন, আপনি বকেয়া দিয়ে দেবেন না, কিন্তু কর্মচারীরা তাদের অধিকার ছিনিয়ে নেবেন। সরকারকে চ্যালেঞ্জ থাকলো কর্মচারীদের পক্ষ থেকে। রাজ্যে ফের তৃণমূল নেতাকে খুনের অভিযোগ। এবার সরগরম পূর্ব বর্ধমানের মঙ্গলকোট। বুধবার বিকেলে গাড়ির ধাক্কায় মৃত্যু মঙ্গলকোটের তৃণমূলের নেতা লালু শেখের। ঘটনায় জখম হয়েছেন মঙ্গলকোটের লাখুরিয়া অঞ্চলের তৃণমূল সভাপতি মফিজুল শেখও। এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ মৃত ও জখমের পরিবার। মঙ্গলকোটের কল্যাণপুর গ্রামের বাসিন্দা মৃত ও জখমের পরিবারের সদস্যদের দাবি, পরিকল্পনা করেই ধাক্কা মারা হয়েছে লালু ও মফিজুলকে। ওরা বাইকে যাচ্ছিলেন, এই আশঙ্কার কথা জানিয়ে তারা রাতেই মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেছেন। মৃতের পরিবারের মতোই এলাকার তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরীও একই আশঙ্কা করছেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, পুরনো একটি মামলায় জামিন নিতে কাটোয়া আদালত গিয়েছিলেন লালু শেখ ও মফিজুল শেখ। জামিন নিয়ে বুধবার বিকেল তারা মোটরবাইকে চড়ে কল্যাণপুর গ্রামে ফিরছিলেন। পথে মঙ্গলকোটের নতুনহাট ঘুষকরা রোডের আটখরা গ্রামের কাছে একটি গাড়ি বাইক আরোহীদের ধাক্কা মেরে পিষে দিয়ে চলে যায়। এদিকে এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মানতে পারেননি মৃত ও জখম তৃণমূল নেতার পরিবার। জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাহুল পান্ডে জানিয়েছেন, কিভাবে এই ঘটনা ঘটল তা এখনই বলা সম্ভব নয়। অভিযোগের তদন্ত হবে। তদন্তের পরেই কি হয়েছে তা বলা যাবে। দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রের ধাঁচে 26-এর ভোটের আগে বাংলাতেও ভুয়ো ভোটার ঢোকানোর ছক কষছে বিজেপি। আগেভাগে সতর্ক হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধবার বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তেমনই ইঙ্গিত মিলেছে। 2026-এর ভোটে বাংলাতেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে এবার আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে একই সঙ্গে তাঁর দাবি, বাংলায় চেষ্টা করেও পারবে না বিজেপি। বাজেট ভাষণ শেষে বুধবার মুখ্যমন্ত্রী বলেন, একটি ভুতুড়ে রাজনৈতিক দলের কাজ হলো ভোটার তালিকায় ভুয়ো নাম তোলা। মহারাষ্ট্রে হঠাৎ ভোট বাড়ল কি করে? দিল্লিতে কি হয়েছিল? সব সামনে আসবে একদিন। মমতার আশঙ্কা, পশ্চিমবঙ্গেও বাইরের লোক এসে বসে আছে। সব বিধানসভা কেন্দ্রে 20,000 করে তারা ভোট বাড়ানোর প্ল্যানে আছে। আমাদের কাছে সব খবর আছে, কিন্তু মনে রাখবেন, এটা বাংলা। কোনো প্ল্যান এখানে কাজ করবে না। সব আমরা ভেস্তে দেব। বস্তুত ভুতুড়ে ভোটার নিয়ে অভিযোগ বেশ গুরুতর। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিরোধী শিবির, কিন্তু তাতে বিশেষ সুবিধা হয়নি। সতর্ক না হলে যে সমস্যায় পড়তে হতে পারে সেটা ভালোই জানেন মুখ্যমন্ত্রী, তাই আগেভাগেই সতর্ক তিনি। গোপনে বিরাট কৌশল আঁচছে বাংলাদেশ আর চীন। ভারতকে বেকায়দায় ফেলতে বড় ষড়যন্ত্র করছে দুই পড়শি দেশ। রিপোর্ট বলছে, তিস্তা প্রজেক্টে চীনকেও সঙ্গী করার পরিকল্পনা করছে বাংলাদেশের ইউনূস সরকার। এমনটা হলে ভারতের পক্ষে তা বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। রিপোর্ট মোতাবেক তিস্তার সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য প্রস্তাবিত প্রজেক্টে চীনকেও শামিল করতে পারে বাংলাদেশ। এর জন্য গণশুনানির সিদ্ধান্ত নিয়েছে ইউনূস প্রশাসন। বর্তমান ইউনূস সরকারের ভারত বিরোধী মনোভাব পরিস্থিতি ঘোরালো করে তুলেছে। এই প্রজেক্টে চীনের দখলদারি ভারতের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞ মহলের মতে, তিস্তা প্রজেক্টে চীনের যোগদান ভারতের নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগজনক হবে। উল্লেখ্য, যে স্থানে নদীটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে তা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক থেকে মাত্র 100 কিমি দূরে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ভারতের জন্য আরো বেশি সমস্যা তৈরি করতেই এই পথ অবলম্বন করেছে। পাকিস্তানি সেনা গতকাল বুধবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার বালাকোট এলাকায় লাইন অফ কন্ট্রোল এলওসি বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। পাকিস্তানের সেনারা একের পর এক অনুপ্রবেশের উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে ভারী গুলি চালায়, যা যুদ্ধবিরতি একমাত্র বড় ধরনের লঙ্ঘন হিসেবে গণ্য করা হয়। পাকিস্তানের একপেশে গুলি চালানো শুরু হলে ভারতীয় সেনা তাৎক্ষণিকভাবে পাল্টা আক্রমণ করে। এ ব্যাপারে প্রথম প্রতিবেদন অনুযায়ী ভারতীয় সেনার পক্ষ থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পাকিস্তানি বাহিনীকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানি বাহিনীর উক্ত আক্রমণের মাধ্যমে ভারতীয় সেনা এটি অনুমান করছে যে পাকিস্তান সম্ভবত এই আক্রমণের মাধ্যমে একটি নতুন জঙ্গি অনুপ্রবেশের পথ পরিষ্কার করতে চাইছে, যেটি সামনের গরমের মরশুমে ঘটতে পারে। ভারতীয় সেনা তাদের সীমানা রক্ষা করার জন্য প্রস্তুত এবং এই প্রকারের পরিস্থিতি মোকাবিলায় নিজেদের প্রস্তুততার কথা নিশ্চিত করেছে। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। আবারও পারদ পতনের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় আরও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। তবে হঠাৎ এই পারদ পতনের জেরে শীতের অনুভূতি কতটা জোরালো হবে তা নিয়ে সন্দিহান আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী শনিবারের পর গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। তবে সেই পারদ পতন স্থায়ী হবে না। তারপর থেকে নতুন করে চড়তে শুরু করবে পারদ। আপাতত আগামী 24 ঘন্টা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ বদল হবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে সুস্থ আবহাওয়া বজায় থাকবে। তবে এরই মধ্যে উত্তরবঙ্গের 2 পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার এই 2 জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশা দেখা যাবে। শীত গায়েব শহর কলকাতা থেকেও। শহর কলকাতায় যেন ভরা বসন্তের আমেজ। বৃহস্পতিবার তিলোত্তমা মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তবে শনিবারের পর কলকাতা শহরেও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।